স্বাগতম, শুভ সন্ধ্যা। আজকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এমন একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি, মানে স্বাভাবিকভাবেই আমরা খুব উত্তেজিত। এবং এই অনুষ্ঠানটি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের জন্য নয়, তারা তো অবশ্যই ফোন করবেন। আমি মনে করি যে যারা এই সময় টেলিভিশনের সামনে রয়েছেন তাদেরকে বলে দিই যে হ্যাঁ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কলা বিভাগীয় অর্থাৎ পারফর্মিং আর্টসের উপর কোথাও কোথাও ক্লাস হয়, ঠিকই আমাদের কলকাতাতেও আছে, কিন্তু বিকল্প আমরা কিছু ভাবিনি দীর্ঘদিন। এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এই কাজটি করলেন কিন্তু আচার্য সত্যম রায়চৌধুরী। এবং সত্যমবাবুকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো এ কারণে যে তিনি ঠিক এই কলার জগতেরই মানুষ। তিনি নিজে রিসার্টেশন করেন, লেখালেখি করেন, শ্রুতিনাটক করেন। কাজেই তিনি যে এরকম একটা বিভাগ খুলবেন পারফর্মিং আর্টসের, সেটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আই মাস্ট কনগ্র্যাচুলেট সত্যমবাবু, অ্যান্ড আই অ্যাম গিভিং মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য আদার পিপল যারা সিস্টার নিবেদিতার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যান্ড অবভিয়াসলি ম্যাডাম মিনাল পারেখ। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ অল। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর অনুভা সেন, তিনি মিউজিক। আচ্ছা, মিউজিক আর কি আছে সেগুলো তো আমরা জানবো। এবং আমার বাঁদিকে রয়েছেন আমার ভীষণ প্রিয়, আমাদের দীর্ঘদিনের পুরনো আলাপ এবং অসংখ্য পারফরমেন্স করেছেন, আমাদের সিটিভিএনও করেছেন, তো সেই ডক্টর সুগত দাস বা সুগত দাস বলা যেতে পারে। তিনি আজকে এসছেন। সুগত, ওয়েলকাম। নমস্কার, থ্যাংক ইউ। ভালো লাগছে। কোথা থেকে শুরু করবো আমি জানি না, ওয়েদার আই শুড স্টার্ট ফ্রম মিউজিক অর ডান্স। ডান্স থেকেই শুরু হোক। কি করাচ্ছেন অ্যাকচুয়ালি আপনাদের এই দপ্তরে? ডান্স নিয়ে যদি কিছু বল। হ্যাঁ, আমার বিষয় তো গান, আমাদের বিষয় গান, সুগতর বিষয়ে নাচ। তবে গীত বাদ্য নৃত্য তিন মিলেই তো পরিবেশ্য কলা, ফলে আমরা একে অপরের পরিপূরক। এবং সঙ্গীতে যে বিষয়গুলি আমাদের রয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন করতে যারা আগ্রহী, উচ্চ মাধ্যমিকের পর সঙ্গীতকে যারা ভালোবাসেন, এবং সঙ্গীত, নৃত্য এবং নাটক, এই তিনটি বিষয়ই আমাদের ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন থেকে পড়ানো হয়। এবং গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সেরও সুযোগ রয়েছে। তৎপরবর্তী যদি কেউ আরও হায়ার স্টাডিজে যেতে চান, সেখানে পিএইচডিরও সুযোগ রয়েছে আমাদের ইউনিভার্সিটি থেকে। সুতরাং গানের ব্যাপারটা আমি আবার আসবো ডক্টর সেনের কাছে। এবার ডক্টর দাসের কাছে যেটা প্রশ্ন, যে দেখুন এইখানে ড্রামা বলে ব্যাপারটা তো থাকা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে এগুলো থাকা উচিত যে ডান্স, ক্রিয়েটিভ, আদার্স যেই ব্যাপারগুলো, সেটা যদি আপনি একটুখানি খুলে বলেন। ওই আপনি যেখান থেকে বললেন সেখান থেকেই ধরি, যে জায়গাটা থেকে আপনি মাননীয় আচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, যে ওরই এটা ব্রেন চাইল্ড বা মস্তিষ্ক প্রসূত। পরবর্তীকালে আমাদের চ্যান্সেলর ধ্রুবজ্যোতি বাবু বা আমাদের বিভাগের যারা দেখেন, এই আপনি যার নাম বললেন মৃণাল ম্যাডাম বা গৌতম ঘোষ বা আমাদের বিভাগীয় প্রধান, এরা সকলে মিলেই একটা ঠিক করেন যে কলকাতার বুকে একটা এই ইট কাঠ পাথর এই কংক্রিটের এই একটা জায়গাতে, শহরেতে একটা মিনি বিশ্বভারতী একটা স্থাপন করার। তো আমাদের অনুভূত বিশ্বভারতী জায়গাটাও ভালো। তো এইরকম একটা জায়গা ছিলই যে কলকাতার বুকে একটা মিনি বিশ্বভারতী স্থাপন করার, সেখান থেকেই এর মানে উদ্ভব ভাবনাটা। এবং আমাদের 35 বছরের, আমাদের 40 বছরের লেগাসি আছে টেকনো ইন্ডিয়ার, যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কারিগরি বিদ্যা, আইন থেকে শুরু করে বিভিন্ন বিষয়, MBA BBA সব পড়ানো হয়। তো সেরকম একটা জায়গা থেকেই মানে ভাবনায় ভর করে আমাদের ফাইন আর্টসও আছে এবং পারফর্মিং আর্টস এভাবে চলছে। এবং গোড়া থেকেই এইটাতেই আমাদের এনহ্যান্স করা হয়েছে। এক্ষুনি যেটা বললো অনুভা, যে এই নাচ, গান এবং নাটক, এই তিনটে আলাদা সেগমেন্টে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস সেটা আমাদের করা হয়েছে। এবং শুধুমাত্র তা এডুকেশন বা অ্যাকাডেমিক্সের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সেটা তো একটা আছেই যে ইউজি, পিজি
পিএইচডি, এবং একটা কথা এক্ষেত্রে উল্লেখ্য একাডেমিক, সেটা বলে আর একটা তথ্যে আসবো, যে পিএইচডি আমাদের শুরু হয়েছে সেই হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় খুব মানে সদ্য অল্পকাল শুরু হয়েছে, বেশি বয়স না, আর আমাদের ডিপার্টমেন্টের বয়স মাত্র 6 বছর, এই 20 সাল থেকে শুরু হয়ে 26 সালে। সেখানে দাঁড়িয়ে আমাদের পিএইচডি স্কলারের সংখ্যা এই মুহূর্তে 22 ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টসে। 6 বছরে 22 অফ পিএইচডি স্কলার্স, এটা আমার জানা নেই ভারতবর্ষের দ্বিতীয় এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা, এবং এটা আমার একটা গর্বের জায়গা, অহংকারের জায়গা যে এই বিশ্ববিদ্যালয়ের আমি একজন মানে এই পরিবারের একটা অংশ বা অঙ্গ। এবং আমরা তৎসহ আমার কলকাতা ছাড়িয়ে, আমার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে আমার কাছে যতটা খবর আছে যে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যেখানে পারফর্মিং আর্টস আছে যে বিশ্ববিদ্যালয়ে, সেখানে এই ডিপার্টমেন্টে মানে ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টসে কোথাও 22টার উপরে স্কলার কোথাও নেই। সেদিক থেকে দেখতে গেলে আমরা খুবই নবীন, কিন্তু আমাদের উপর এত ছাত্রছাত্রী, তাদের পরিবার, বাঙালি তথা ভারতবাসী আমাদের উপর ভরসা রাখছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক একাধিক ছাত্রছাত্রী কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসেছেন, আসছেন, আরও যোগাযোগ রাখছেন, এবং সেটা ইউজি পিজিতেও আছে, কিন্তু পিজিটা নিয়ে বললাম। এবং পিজি নিয়ে আর একটা তথ্য দিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে, যে আমাদের আপনারা অনেকেই হয়তো জানেন যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে যারা গবেষণা করেন তারা গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্টের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটা স্কলারশিপ পান, এবং আমাদের বিশ্ববিদ্যালয়েও সেটা দেওয়া হয়। এবং সেটা গভর্নমেন্টের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা পান তাদের থেকে বেশি ছাড়া কিছু কম নয়। আমরা সবসময় চেষ্টা করি, বা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করেন, যে গবেষকদের পাশে, যারা একাডেমিক্যালি কাজ করতে চাইছেন তাদের পাশে দাঁড়াতে যে কোনো মূল্যে। আমি একটা কথা বলে দিচ্ছি যে আমাদের দেখুন একটা ফোন নাম্বার যাচ্ছে, আমার আঙ্গুলটা যেখানে, সেখানে ফোন করে, সরি, দিস ইজ দ্য ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আপনারা ফোন করলে আমাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলতে পারবেন, এখানে আপনারা ফোন করুন। আচ্ছা, একটা জিনিস আমি বলি যেটা আমার অনুভবের কাছেও প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে একসময় আমরা দেখেছিলাম যে কণিকা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী, এবং সেটা তো আজকে একটা মিথ হয়ে গেছে, বা সেখানে বাংলাদেশ থেকে বিদেশ থেকে সব গান গাইতে আসতেন, মূলত রবীন্দ্রসঙ্গীতের উপর তাদের ইয়েটা ছিল, বিষয়বস্তু ছিল। তারপরে কলকাতার বুকে থাকা রবীন্দ্রনাথের বাড়িতে বসেও সেখানে নীলিমা সেন থেকে শুরু করে সুচিত্রা মিত্র পর্যন্ত সেখানে ক্লাস নিয়েছে। তো তারা আজকে কেউ নেই, সুতরাং সেই প্রশ্নগুলো লাভ নেই। আমার ব্যাপারটা হচ্ছে যে এই যে মিউজিক, এই মিউজিক ব্যাপারটার মধ্যে কি আমরা কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রয়েছি, নাকি আমরা বিভিন্ন ধরনের আজকের আধুনিক মিউজিকগুলোকেও নিয়ে আসছি, যেগুলো আজকের অন্তত যুব সমাজ ভীষণভাবে গ্রহণ করছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন দাদা। প্রথমেই বলি, সুগত যেরকম প্রথমেই বলল যে সত্যি আমাদের আচার্য শ্রী সত্যম রায়চৌধুরী, আমার মনে আছে প্রথম যেদিন ওনার সাথে এই ডিপার্টমেন্টের বিষয়ে কথা হয়েছিল, সেদিন উনি বলেছিলেন, আমাদের এইচওডি মাননীয় ডক্টর তপন রয়, আমাদের অ্যাডভাইজার শ্রী গৌতম ঘোষ, এবং আমিও সঙ্গে ছিলাম, সুগতও ছিলেন, বলেছিলেন যে বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতীতে যে ধারায় শিক্ষা দেওয়া হয় ঠিক তারই একটা আইডল আমরা এখানে তৈরি করব। এবং আমরা সেই ভাবনাকে মাথায় রেখে তার পাশাপাশি ইউজিসির যে গাইডলাইন রয়েছে, সেই এনইপি, এই ইউজিসির এনইপির যে গাইডলাইন রয়েছে, মানে 4 বছর, এনইপির গাইডলাইনকে ফলো করে আমরা কিন্তু বেসকে না ভুলে গিয়ে, মানে আমরা পুরাতনকেও ভুলে যাইনি, আবার নতুনকেও স্বাগত করেছি। এইভাবে আমাদের সিলেবাসকে আমরা ডিজাইন করেছি, যেখানে ছাত্রছাত্রীরা সঙ্গীতে যারা ইন্টারেস্টেড তারা ক্লাসিক্যাল ভোকালও শিখতে পারবেন, তারা বেসিক্স অফ মিউজিকও শিখবেন, তারা রবীন্দ্রসঙ্গীতও শিখবেন, পাশাপাশি লোকসঙ্গীত রয়েছে, আমাদের কীর্তনের বিশেষ পাঠ দেওয়া হয়, শুধুমাত্র গান নয়, তার সাথে থিওরিও রয়েছে, কীর্তনের যে তাল, বিশেষ তাল,
কীর্তনের তাল আমরা সঙ্গীত নিয়ে যারা আলোচনা করি বা পড়াশোনা করি আমরা সবাই জানি প্রচলিত ধারার তালের থেকে একটু ভিন্ন, ফলে সামগ্রিকভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমাদের শেখানো হয়। তার পাশাপাশি থিওরিটিক্যাল যে সমস্ত অ্যাসপেক্টসগুলো রয়েছে মিউজিকের, যেরকম এস্থেটিক্স রয়েছে, সৌন্দর্য দর্শন, তারপরে রয়েছে অ্যাকস্টিক্স, সেই সঙ্গে যেগুলো জানা আজকের দিনে বিশেষভাবে উপযোগী। আমাদের একটা সেমিস্টার যেহেতু 4 বছরের কোর্স, 6th সেমিস্টারে আমাদের ছেলেমেয়েরা 60 আওয়ার্সের একটা ইন্টার্নশিপ করবে, যেখানে তারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে সাউন্ড সেগুলো প্রোডাকশন, শেখাচ্ছেন নাকি? এগুলোও তারা জানতে পারবে। ঠিক। হ্যাঁ, ওমা, সমস্ত কিছুই রয়েছে। মানে টেকনিক্যাল ব্যাপারও রয়েছে। যে বললাম যে পুরাতনকে মনে রেখে নতুনকে স্বাগত জানানো, মানে সবাই তো আর গান গাইবে না, কেউ তো মিউজিক করবে। এবং আমাদের এটা অফিসিয়ালি রয়েছে ভোকাল মিউজিকের ডিপার্টমেন্ট, কিন্তু ভোকাল মিউজিকের পাশাপাশি কিন্তু ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখবে। মানে এই যে মিউজিক্যাল প্রোডাকশন শিখছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের গান শিখবে, বিভিন্ন হিন্দুস্তানি সঙ্গীতের পাশাপাশি ওয়েস্টার্ন মিউজিকেরও কিছু ইনফ্লুয়েন্স রয়েছে, থিওরি রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে। সামগ্রিক দিক থেকে সঙ্গীতের যে বিকাশ সেটা কিন্তু ঘটবে ছাত্রছাত্রীদের, এটুকু আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। ডক্টর সেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ নমস্কার, আমি মিনতি পাল বলছিলাম হ্যাঁ, বল। বসিরহাট থেকে। হ্যাঁ বল। হ্যাঁ, তো আমার মেয়ে এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, ও ছোট থেকে মোটামুটি গান শেখে, কিন্তু আমার একটা বিষয় মানে জানার ইচ্ছা যে ধরুন গানটা তো শিখলেই হবে না, ধরুন যদি কোনো স্টেজে পারফর্ম করতে চায় তাহলে একটা মাইক্রোফোনের ব্যবহার বা সাউন্ডের সঙ্গে তালমিল রেখে গানটা প্রেজেন্ট করা, তো এই জিনিসগুলো শেখাটাও মনে হয় শুধু গান শিখলে হয় না, এই জিনিসগুলোকেও আনুষঙ্গিক শিখতে হয়। আমি এটাই জানতে চাইছিলাম যে আপনাদের এখানে কি এই ধরনের আনুষঙ্গিক এই ধরনের জিনিসগুলোও কি শেখানো হয়, মানে একটা কম্প্যাক্ট একটা পারফর্মার হয়ে ওঠার জন্য জায়গা কিছু লাগে, পুরোটাই কি শেখানো হয়? আপনার হ্যাঁ, নিশ্চয়ই। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই বিষয়টিতেই এবার আসছিলাম, তার আগেই আপনার প্রশ্ন এসে গিয়েছে। আমি আরও একবার বলি, আমাদের ডিপার্টমেন্টে অন্যান্য ফ্যাকাল্টিদের মধ্যে কিন্তু অন্যতম হলেন প্রফেসর কৌশানী ঘোষ। তিনিও কিন্তু বিশেষভাবে ট্রেন্ড এই বিষয়গুলিতে। তিনি বিশেষ ক্লাস নেন এই বিষয়গুলির উপর, ভয়েস মডিউলেশন, তারপরে কিভাবে মাইক্রোফোন কতটা কিভাবে ধরা উচিত, কিভাবে পারফর্ম করা উচিত, উনি কিন্তু বিশেষভাবে শেখান। তার পাশাপাশি আমরাও সকলে শেখাই। মানে আমাদের এখানে পড়াশোনার এই বিষয়গুলি, গান বাজনার এই বিষয়গুলির পাশাপাশি কিন্তু পারফরমেন্সের একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ এনইপির কোর্স অনুযায়ী তাদের একটা করে ক্রেডিট কোর্স রয়েছে, কিছু ঘন্টার মানে সাবজেক্ট রয়েছে যেখানে তাদেরকে পারফরমেন্সটা দেখাতে হবে। এবং আমাদের মেন্টার্ড সেমিনার হয়, সেই মেন্টার্ড সেমিনারেও কিন্তু আমরা মেন্টারদের দিয়ে বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের বিভিন্ন সুবিধা অসুবিধা জানার পাশাপাশি তারা সারা বছরে সমগ্র সেমিস্টারে কি কি শিখলো তার একটা টোটাল প্রেজেন্টেশন আমরা, বছরে যে 2টো সেমিস্টার হয় তার মধ্যে প্রত্যেক সেমিস্টারে একটা করে কিন্তু মেন্টার্ড সেমিনার থাকে প্রত্যেক বছরে। তো এর ফলে কি হবে, ছাত্রছাত্রীদের পারফরমেন্সের যে স্কিলটা সেটাও কিন্তু এনহ্যান্স হবে। আচ্ছা, এখানে প্রফেসর সুব্রত দাসের কাছে যেটা আমার জিজ্ঞাস্য সেটা হচ্ছে যে আজকে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স যেটা রয়েছে সেটা তো রয়েছে, রবীন্দ্রনাথের নাচ একেবারেই ভিন্ন, আবার মমতা শঙ্করদের ব্যালে তাদের মতন, যেটা তার বাবা আবিষ্কার করেছিলেন বা সৃষ্টি করেছেন। ফলে আমাদের দেশজ অনেক নাচ আছে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন ডান্স। তো সেগুলো কি সবই মানে কোর্সের মধ্যে রয়েছে, মানে শেখানোর জায়গাতে? আমি বলছি না নাচতে হবে, বলছি না, মানে সেগুলো কি শেখানোর জায়গায় রয়েছে? দারুণ প্রশ্ন। দেখুন, আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে পথিকৃত, মানে আমি যখন চলছি, আমার বিশ্ববিদ্যালয়টা নতুন এবং আমাদের ডিপার্টমেন্ট আরও নতুন, তো কাউকে তো একটা দেখতে হবে, বা ইউজিসির যে নর্মসটা, বা মিনিস্ট্রি অফ এডুকেশন কি বলছে, মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে, তাকে আমার কিছুটা দেখতে হয়। সেই দেখার আঙ্গিক থেকে দেখা গেছে যে সারা ভারতবর্ষে সিংহভাগ, মানে মোর দ্যান 90% ইউনিভার্সিটিতে যে ডান্সগুলো নিয়ে পড়ানো হয় সেটা কিন্তু ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সমূহ নিয়ে পড়ানো হয়। এটা একটা জায়গা। তার সাথে আমাদের রাজ্যে
তৎস আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে রবীন্দ্র নৃত্য। তা কমন এবং মাস্ট সাবজেক্ট যে কোনো শাস্ত্রীয় নৃত্য নিয়ে পড়াশুনো করার সাথে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এটাও ঘটনা যে রবীন্দ্র নৃত্য আমাদের সিলেবাসে আছে, ইউজি পিজি দুটো কোর্সেই আছে, এবং আমাদের কত্থক ভরতনাট্যম আছে শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে, তা স্পেশাল পেপার হিসেবে আছে। আপনি যেটা বলছিলেন শঙ্কর স্টাইল, না আমি আমার বাংলার উপর বললাম, হ্যাঁ, ধরুন আমি তো একদম, ওড়িশি বলতে পারি, আসছি, দক্ষিণ সেখানে ভারতীয় আসছি, নাচগুলো ওখানে বলতে পারি, একদম, কুচিপুড়ি। একদম। তো আমাদের শঙ্কর স্টাইল ক্রিয়েটিভ ডান্সের আন্ডারে শেখানো হয়। তার মানে রবীন্দ্র নৃত্য তো শেখানো হয়ই, আমাদের ক্রিয়েটিভ নৃত্যও আছে, কিন্তু স্পেশাল পেপার হিসেবে আছে কত্থক ভরতনাট্যম। পাইপলাইনে আমরা প্রস্তাব দিয়েছি বিশ্ববিদ্যালয়কে যে ওড়িশি ডান্সটা খোলা যায়, এবং সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে। আমাদের কাছে প্রচুর মানুষজন তাদের ইচ্ছা ব্যক্ত করছেন। তবে আপনাকে একটা মজার তথ্য দিয়ে রাখি যে আমাদের রবীন্দ্র নৃত্যের একটা সিলেবাস আছে ইউজিতে, যে সেখানে সেই নৃত্যের যখন আমরা সিলেবাস তৈরি করেছি, সেখানে ভারতবর্ষের অধিকাংশ শাস্ত্রীয় নৃত্যকে জায়গা দেয়া হয়েছে। তা স্পেশাল পেপার ছাড়া, স্পেশাল তো আছেই আমাদের কত্থক ভরতনাট্যম, এছাড়াও রবীন্দ্র নৃত্য শেখবার ক্ষেত্রে সমস্ত একাধিক শাস্ত্রীয় নৃত্যগুলো সমূহ নিয়ে তা একটা জায়গা তৈরি করা হয়েছে, এবং সেখানে ওয়েস্টার্ন ডান্সও আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেয়া আছে সিলেবাসে যে সে নাচটা শিখতে হবে কিছুটা হলেও, ইনক্লুডিং ইন্ডিয়ান ফোক ডান্স অ্যালং উইথ অল বেঙ্গল ফোক ডান্স, এবং তার সমস্ত থিওরিটিক্যাল অ্যাসপেক্টসগুলোও আছে। না মানে আমি বলছি যেটা, যে শ্যামা করতে গেলে তার একটা ড্রামাটিক ঠিক। ইয়ে দরকার, সেটা অনেকেই চটপট শিখিয়ে দিতে পারবে, গানগুলো ধরে নিতে পারবে একদম খোলাখুলি। ঠিক। তাসের দেশ করতে যাওয়াটা কিন্তু ঝামেলা, সত্যি তাই। তার কারণটা যে তাসের দেশের অ্যাজ সাচ কোনো স্টোরি লাইন নেই। ঠিক। মানে আমি আমার মতন করে তৈরি করে দিয়ে দিলাম, তারপরে দেখা গেল যে টালিগঞ্জের কোনো একটা গ্রুপ হয়তো একদম ডিফারেন্ট। আমি একদম রবীন্দ্রনাথকেই ভাঙছি যে আজকে শ্যামা করাটা যতটা সোজা, তাসের দেশ করাটা ততটা কঠিন। তাহলে আমরা রবীন্দ্রনাথকেও তো ভেঙে ভেঙে এটা তুলে একদম ভাঙা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের নাটক ডিপার্টমেন্ট, আমাদের ড্রামাটিক ব্যাপারটা বলছি, একদম ড্রামাটিক একটা অংশ আছে। আমি এটা বলতে চাইছি যে এক তো আমাদের ড্রামার জায়গাটা আছেই খুবই স্ট্রং। আমাদের অধ্যাপিকা ডক্টর টুর্না দাস খুবই গুণী, তিনি আমাদের নাটকের বিভাগটা দেখেন। কিন্তু আপনি যে নৃত্যনাট্যের জায়গাটা থেকে বলছেন সেটা নিয়ে বলি যে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তো দুটো মানে এই নৃত্যনাট্যই হয়েছে, শ্যামাও যেরকম হয়েছে, চিত্রাঙ্গদাও হয়েছে, চণ্ডালিকা হয়েছে, তসহ তাসের দেশও হয়েছে। তো এটা যেমন একটা সুবিধা যে এই গানটা সহসা বোঝা যাচ্ছে বা এই বার্তাটা সহসা দেয়া যাচ্ছে, সেটা নিয়ে আমরা পথ চলি। আবার আর একটা নৃত্যনাট্য তা তাসের দেশও হতে পারে, যে তা কতকটা যদি আমি এরকমটা মনে করি যে তা বোঝাটা কঠিন, তা বোঝা কঠিন হলে তা আমার পক্ষে ব্যক্ত করাও কঠিন। কিন্তু এ বিষয়ে পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, যে তিনি কীরকমভাবে এই ডিরেকশনটা দিয়েছেন, এবং তার সময়কালে জলে স্থলে বনতলে এই জায়গাটাতে আসে। এখন তিনি যে কি বুঝিয়েছেন, আমরা যে কি বুঝিয়েছি, কেননা তার সময়ে যে কাজটা হয়েছে তখন তো এই আজকের দিনের মতো এত ক্যামেরা ব্যবস্থা ছিল না, তো তখনকার দিনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ক্যামেরাতে তোলা সম্ভব হয়নি। কিন্তু দুটো জিনিস সম্ভব হয়েছে, এক হচ্ছে লেখা, এবং একাধিক নৃত্যনাট্যে তা বহু বই পাওয়া যায়, তখনকার কোরিওগ্রাফাররা গুরুরা কীভাবে কাজ করেছেন বিখ্যাত, তা বিশ্বভারতীর পরবর্তী থেকে বিশ্বভারতীতে সেই রবীন্দ্রনৃত্য বা নৃত্যনাট্য স্টাইল কলকাতায় এসেছে, কলকাতায় এসে শহুরে আবহাওয়ায় মিশেছে, তাতে শঙ্খ স্টাইল এসেছে, একাধিক গুরু তাদের মতন করে ক্রিয়েট করেছেন। কিন্তু যেটা আমাদের পারফর্মিং আর্টসের আমাদের যেটা শক্তি, আমাদের যেটা মানে ব্রহ্মাস্ত্র বলা যায়, তা কোনো বই নয়, তা কোনো আর্কাইভ নয়। এটাই হচ্ছে সেই বৈদিক যুগে আমাদের একটা ছিল সামগান, বেদ মুখে মুখে পাঠ করা হতো, তখন লেখা ছিল না, ঠিক আছে। অনেক পরবর্তীকালে এই বেদ বা লেখা এই সমস্ত হয়। আমাদের হচ্ছে সেটা গুরু পরম্পরা, মানে আমাদের একদম গুরু, মানে গুরু যা শিখিয়ে গেছে তার শিষ্যকে সেই শিষ্যরা শিখেছেন, শিষ্যরা শিখেছে তার পরবর্তী প্রজন্মকে সেটা শিখছেন। এই যে আমরা ধরুন আজকে একদম গুরুমুখী বিদ্যা, আজকের দিনে একটা ছেলে মেয়ে গান শিখতে যখন যায় সেটা তো একটা মোবাইলে তুলে নেয়, খুব কমন এটা ঘটনা। আমাদের বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অনেকে সেটা করে থাকে, নাচ একটা মোবাইলে তুলে নিল বা গুরু শিখিয়ে পাঠিয়ে দিল ভিডিও করে। এটা আশ্চর্যের নয় বা অস্বাভাবিক নয়, এটা আজকের দিনে স্বাভাবিক।
আমাদের সময় হতো ডায়েরিতে লেখা, আমরা খাতায় লিখতাম যে এটার পরে এটা, এই আঙ্গিক। কিন্তু মুখ্যত যেটা যেটা আমার হাজার বছরের যা আমার মানে ঐতিহ্য, তা হচ্ছে গুরু পরম্পরা। মানে গুরু শিখিয়ে গেছে সেই মানে শিষ্যকে, 100 জন শিষ্যকে, 100 জন শিষ্য আবার আরও 200 জনকে করালেন, সেই 200 জন আবার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 200 জনকে করালেন। এই রকমভাবে চলছে জেনারেশন আফটার জেনারেশন। তাই মুখ্য যে বিষয়টা, যে আপনি যে নৃত্যনাট্যের কথা বললেন সেটাই বলি, যদি তাসের দেশে ক্ষেত্রে আমি একটা উদাহরণ হয়ে থাকে, তার মূল বিষয়টা একই আছে, তার মূল বিষয় চেঞ্জ হয় না। এবার গুরু অনুযায়ী যেমন গায়কই যেরকম চেঞ্জ হয়, তেমনি নৃত্যের আঙ্গিক বা নৃত্যের কোরিওগ্রাফিও গুরু অনুযায়ী কিছু পরিবর্তন হয়ে থাকে, কিন্তু তার মুখ্য গল্প বা মুখ্য জায়গাটা একই থাকে। আপনার কাছে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন গানের জায়গা থেকে মিউজিকের একটা বিরাট ব্যাপার থাকে, সেটা আমরা সত্যজিৎ রায়ের কাছ থেকে অনেকটাই জানতে পেরেছি। একটা গান গাইলাম তো ঠিক আছে, হয়ে গেল, তার সঙ্গে আনুষঙ্গিক মিউজিকেরও একটা ব্যাপার থাকে, সেটাও আমি বাদ দিলাম। থিম মিউজিক, এমন ছবিও বেরিয়েছে কমল হাসানের যেটা টোটাল ছবিতে একটাও ডায়ালগ নেই। তাহলে যেই লোকটা মিউজিক, ইলিয়াস রাজা যে মিউজিকটা দিয়েছে, সে একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত তাকে সিনেমাটা দেখাতে হয়েছে। তারপর সে পার্ট 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 করে মিউজিক করতে করতে বা স্ক্রিপ্ট দেখে সে মিউজিকটা তৈরি করেছে। ইটস এ ভেরি টাফ। আবার ধরুন আজকে দুর্গাপুজো আসলে, ধরুন অন্তত 500টা দুর্গাপুজো মণ্ডপে 500 রকমের থিম মিউজিক বাজে। তার কারণ এখন তো থিমের পুজো হয়ে গেছে, সুতরাং থিম মিউজিক নেসেসারি। তো এই যে একটা ভাস্ট ব্যাপার হয়ে গেছে আজকে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেটা ভারতবর্ষের অন্যত্র হয়তো নেই, হ্যাঁ, সেটা কি আপনারা ভাবনা চিন্তা করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা ভাবনা চিন্তা করেছি, কারণ এটা তো মানে আপনি যেটা বলছেন যে মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে একটা বিষয়কে মূর্ত করে তোলা, কোনো রকম কোনো প্রকার কোনো ডায়লগ ছাড়া। এবং এর সঙ্গে কিন্তু যে নাটক, মানে আমরা তো যেহেতু এখানে আমাদের ডিপার্টমেন্টের বিষয়ে কথা বলছি, তাই আমাদের এই ধরনের কোনো প্রেজেন্টেশন যদি হয়, সেই রকম বিষয় কিন্তু আমাদের নাটক ডিপার্টমেন্টেও সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। এবং গানের ডিপার্টমেন্টেও ছেলে মেয়েদের কিন্তু সেই ভাবনা চিন্তা, সেই ধারণা দেওয়া হবে যখন তারা সাউন্ডের কোনো বিষয়, যেরকম অ্যাকস্টিক্স ওরা যখন পড়বে, তখন কিন্তু ওদেরকে এই ভাবনাটা দেওয়া হবে যে কোন ঘরে থেকে, মানে কোন কোন জায়গা থেকে কতটা দূরত্বে, কতটা কিভাবে কথা বলা, তার পাশাপাশি হচ্ছে কোন ক্ষেত্রে কী রকম মিউজিক ব্যবহার করা, এই ব্যাপারগুলো তো আমাদের শেখানো হয়। এবং এই ভাবনার চিন্তাটা আমরা অবশ্যই করেছি। আমাদের অসংখ্য প্রোডাকশন করি আমরা। আমাদের সম্প্রতি গত বছর আমাদের ডিপার্টমেন্ট থেকে একটি দল, সে সঙ্গে আমাদের সুগত স্যারও ছিলেন, তারা ইটালি থেকে অনুষ্ঠান করে এসেছেন। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এবং আমাদের স্কলাররা ওখানে ডান্স করেছেন, আমাদের স্কলাররা মিউজিকের পারফর্ম করেছেন, তার সঙ্গে তার পাশাপাশি সুগত ওখানে ওয়ার্কশপ এবং পারফরমেন্স করেছেন। ফলে আমরা ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনও আমাদের প্রচুর হয়ে থাকে। ছাত্রছাত্রীরা পারফর্ম করে কিভাবে, মানে আপনাদের অত বড় একটা এরিয়াতে ইউনিভার্সিটি, তো মাঝে মাঝে তো ফাংশন হয় শুনেছি, অনুষ্ঠান আমাদের মানে 12 মাসে 13 পার্বণ বললে খুব কম বলা হবে, কারণ আমাদের সারা বছরের একটা করে মানে বলা চলে একটা হিসেব রাখা হয় আর কি, বছরে একবার। তখন আমরা মানে শেষ করে উঠতে পারি না যে 12টা মাসে আমরা বোধহয় 24টারও বেশি অনুষ্ঠান করে ফেলি, কখনো কখনো 50টারও বেশি অনুষ্ঠান করে ফেলি। কারণ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আসছে, সেখানে একটা বিরাট দায়িত্ব আমাদের থাকে। এটা একটা অসাধারণ একটা ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন। তারপরে আমরা কিছুদিন আগে HMVর সঙ্গে একটা সুন্দর দুর্দান্ত কাজ করেছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্র থেকে। একটা ছেলে বা মেয়ে 3 বছর ক্লাস, 4 বছর এনইপির জন্য 4 বছর, আর তার মধ্যে তো কিছু মাল মশলা থাকবে, তারা তো 4 বছর করবে অবশ্যই। মানে তারা একেবারে পরিপূর্ণ রূপে শিক্ষা গ্রহণ করবে, মানে তারা ভরে থাকবে একেবারে। মানে আমরা ছাত্রছাত্রীদের, আমাদের এই বছরও আমাদের আজকে থেকে শুরু হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমাদের নতুন ব্যাচ এবছর আসতে শুরু করলো। আমরা খুবই মানে সাকসেসফুল বলতে গেলে, যে আমাদের ভর্তি এবছর খুবই ভালো। কারণ আমরা কোভিডের সময় আমাদের ডিপার্টমেন্ট শুরু হয় 2020 সেপ্টেম্বরে, তখন ভরা কোভিড, তখন ডিপার্টমেন্টে 1-2 করে স্টুডেন্ট ভর্তি হতে হতে আজকে আমরা 100 ছুঁই। মানে এই গ্রোথটা 5 বছরে আমাদের ডিপার্টমেন্ট, এটা না আমি একটা তথ্য দিয়ে রাখি, এই গ্রোথটা যে
দুটো স্টুডেন্ট ছিল 2020 সালে, আজকে 2026-এ এসে 100। হ্যাঁ, হ্যাঁ, মানে 10 থেকে 100 না, 2 থেকে 100। 100 হ্যাঁ, মানে একদম। বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে। সত্যি এই পার্সেন্টেজটা মানে একটা 100%-এর বেশি, হ্যাঁ, ন্যাচারালি, মানে গ্রোথ, পার্সেন্টেজ অফ দিস হ্যাঁ। গ্রোথ, এটা 100%-এর বেশি নিশ্চয়ই প্রায়। নিশ্চয়ই। কেন? এই যে টেকনো ইন্ডিয়া, এসএনইউ, আপনাদের এবং মানুষের যে ভরসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা তার মস্ত বড় কারণ। আর একটা আছে যেটা অনুভব এক্ষুনি বলতে চাইছিল, এবং আপনি যেটা শুরু করলেন যে ফেস্টিভ্যালস, মানে সব তো বলা যাবে না, সেই দীর্ঘ সময় নেই। এটুকু বলতে পারি যে জানুয়ারিতে আমাদের পৌষ মেলা থেকে শুরু হয়ে সারা বছরটা পেরিয়ে একাধিক ফেস্টিভ্যালের মাধ্যমে, মানে মধ্যখানে দুটো না বললেই নয়, এটা যেহেতু বর্ষাকাল চলছে, আমাদের বর্ষামঙ্গল উৎসব, সামনে আসছে আমাদের 22শে শ্রাবণ, 8ই আগস্ট, সেটা পেরিয়ে, মানে আমি 15ই আগস্ট নিয়ে বলছি না, ডিসেম্বরে গিয়ে খ্রিস্ট উৎসবে আমাদের শেষ হচ্ছে। বাহ, এই হচ্ছে আমাদের স্প্যান, শুধু তো নিজেদের। এগুলো কি প্র্যাকটিক্যাল নাকি? একদমই একদম, তাই। এটা এক। 2, অসংখ্য আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে সেমিনার, ওয়ার্কশপ, এটা আমরা অর্গানাইজ করি। একদমই তাই। মানে আসেননি কে, এটা ভেবে বলতে হবে। মানে আমাদের বাংলাদেশের ফরিদা পারভিন থেকে শুরু করে, পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী বন্যা থেকে শুরু করে, পদ্মশ্রী মমতা শঙ্কর থেকে শুরু করে, আমরা চেষ্টা করছি যে এই এসএনইউটা যেরকম ইঞ্জিনিয়ারিং, যেরকম এমবিএ, যেরকম ম্যানেজমেন্ট, যেরকমভাবে মাস কমের জন্য বিখ্যাত, একইভাবে এটা কালচারালিও ভীষণ সাউন্ড। এবং সেটা শুধু এসএনইউ নয়, টেকনো ইন্ডিয়াই কালচারালি খুব এনহ্যান্সড। এবং দেখা গেছে একটা হিসেব করে যে আমি একদিন দেখেছি, ঠিক যেরকম আমি বলেছি আপনাদের যে আমাদের পিএইচডি স্কলারের সংখ্যা আমার যতটা খোঁজ খবর নেওয়া হয়েছে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে অধিকতম, তেমনি পারফর্মিং আর্টস ডিপার্টমেন্ট লিড দিয়ে যতগুলো প্রোগ্রাম বা ওয়ার্কশপ বা সেমিনার অর্গানাইজ করেছে এবং করে চলেছে লাস্ট 5 বছর, সারা ভারতবর্ষে তা বিরল। শুধু পারফর্মিং আর্টসের আঙ্গিকে না, যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো উচ্চশিক্ষার যে ইনস্টিটিউটগুলো, সেখানে এতগুলো অনুষ্ঠান হচ্ছে পারফরমেন্সে সারা বছর ধরে, তা বিরল। এবং আপনার কথা সূত্র ধরে আর একটা তথ্য আমি জানিয়ে রাখি, যেটা কেউ জানে না, আপনাদের ক্যামেরার সামনে প্রথম ইনভিল্ড করছি, তা ম্যানেজমেন্টের কাছে গেছে। আমাদের একটা একেবারেই পার্সোনাল একটা অফিসিয়াল বিষয়, কিন্তু এখন চলে গেছে যখন সে চিঠি, আজকে না বলার কিছু নেই, সেটা শিক্ষণীয়। সেটা হচ্ছে যে আমাদের চাকরি বাকরিতে হয় না যে কে ভবিষ্যতে কি চাইছো, মানে কি ফিউচার প্ল্যান, ক্যাম্পাস ইন্টারভিউ অর লাইক দ্যাট। ফিউচার প্ল্যান কি Placement. ডিপার্টমেন্টের পক্ষ এটা থেকে, খুব, এটা বড় পয়েন্ট। হ্যাঁ, ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনার ফিউচার প্ল্যান কি, তাতে ফিউচার প্ল্যানে আমি লিখেছি, আমি বিশ্বাস রাখি আমার ম্যানেজমেন্ট নিশ্চয়ইভাবে দেখবে। একদিন পিএইচডিটাও এরকমভাবে বলেছিলাম, ম্যানেজমেন্ট তা সামগ্রিকভাবে মেনে নিয়েছে শিক্ষার জায়গাটা। আমি 2টো পয়েন্ট বলেছি, তাতে একটা আপনার পয়েন্ট আছে, আমি প্রথমটা এক্ষুনি বলছি না, তবে আপনি যেটা বলেছেন সেটা বলছি, যে যে আবহ মিউজিক যেটা আপনি বললেন, অনুভব বলল মূর্ত থেকে বিমূর্ত, সেটা ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট না হলে সহসা সম্ভব হয় না। আমি বলেছি আমাদের নাচ যেরকম আছে, আমাদের গান যেরকম আছে, যেরকম নাটক আছে, সেরকম অনতি দূরে, মানে নিকট ভবিষ্যতে ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট চাই। সেটা আমি বিশ্বাস রাখি ম্যানেজমেন্ট এ বিষয়ে তারা আজ না হোক কাল উদ্যোগী হবেন, এবং বিষয়টি সংবেদনশীলতার সাথে দেখে আগামী দিনে এই আবহ সঙ্গীতের জায়গাটা যেটা আপনি বলছিলেন, এবং না, আমি বলছিলাম যে গানের সঙ্গে যে মিউজিক, একেবারে সেটা তো সেটা তো আছে, শেখাচ্ছেন। এবং সেটা তো আছেই, মানে ইনস্ট্রুমেন্টটা আলাদা ডিপার্টমেন্ট যাতে হয়, সেজন্য আচ্ছা, দরকার। ইনস্ট্রুমেন্টের একটা আলাদা ডিপার্টমেন্ট, একদম। যেমন নাটকের আলাদা ডিপার্টমেন্ট। আচ্ছা 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 আচ্ছা। একদম। যেহেতু মানে সঙ্গীত, মানে নাটক এবং নাচ, দুটোটা এই আলাদা 3টে নয়, বিষয় না এক। একটা ক্ষমতা নিয়ে আসতে হয়, এসে তারপরে হ্যাঁ, সেটা আপনারা পারবেন। হ্যাঁ, হোপফুলি এটা একটা দারুণ অনুষ্ঠান, স্বপ্নের মতন একটা অনুষ্ঠান করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর সেন অ্যান্ড ডক্টর দাস। আবার দেখা হবে আগামী বছর এসএনইউ উইথ সিটিভিএন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।